নেই শিক্ষাগত যোগ্যতা, তবুও করেন সরকারি প্রথম শ্রেণীর চাকুরি। আজকে বলবো পল্লী সঞ্চয় ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এর যোগ্যতা ও ভুয়া সনদ নিয়ে আমাদের প্রতিবেদন। আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার একটি বাড়ি একটি খামার প্রকল্পে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে 2010 সালে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে 2012 সালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ হতে একটি বাড়ি একটি খামার প্রকল্পে প্রোগ্রামার পদে অস্থায়ী ভিত্তিতে একজন নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, প্রোগ্রামার পদে আবেদন করার জন্য প্রার্থীর কমপক্ষে 4 বছরের সহকারী প্রোগ্রামার পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র সহকারী প্রোগ্রামার হিসেবে 4 বছরের অভিজ্ঞতা থাকলেই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। কিন্তু তানহারের ছিল না সহকারী প্রোগ্রামার পদে আবেদনের জন্য প্রয়োজনীয় 4 বছরের অভিজ্ঞতা। সে স্টার হোস্ট আইটি লিমিটেড নামক প্রতিষ্ঠান থেকে একটি অভিজ্ঞতা সনদ দাখিল করেন। ওই সনদ অনুযায়ী তিনি উক্ত প্রতিষ্ঠানে 01/05/2007 সাল থেকে 22/5/2010 সাল পর্যন্ত সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। সময়কালের হিসেবে সহকারী প্রোগ্রামার হিসেবে তার চাকরির অভিজ্ঞতা মাত্র 3 বছর 22 দিন, যা চাকরির বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে না। ক্ষমতার দাপটে একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য তানহারকে এই বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, স্টার হোস্ট আইটি লিমিটেড কর্তৃক প্রদত্ত তানহারের অভিজ্ঞতা সনদের সত্যতা যাচাইয়ের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক আগস্ট 2024 সালে প্রতিষ্ঠান বরাবর চিঠি প্রেরণ করা হলেও এ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, পল্লী সঞ্চয় ব্যাংকে প্রোগ্রামার পদে নিয়োগের সময় তানহার যে সহকারী প্রোগ্রামার হিসেবে অভিজ্ঞতা সনদ দাখিল করেছিলেন সেটি সম্পূর্ণ ভুয়া। একটি সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ভুয়া সনদ দাখিল গুরুতর প্রতারণা এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। বিষয়টি তদন্তের আওতায় আনা হলে প্রকৃত সত্য দ্রুতই উন্মোচিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। কোনো যাচাই বাছাই ছাড়াই কিভাবে প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ পেলেন আল্লামা ইয়াহিয়া তানহার? পল্লী সঞ্চয় ব্যাংক আইন 2014 এর 39(1) খ এ ধারা অনুসারে তানহার 1/8/2018 তারিখে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরিত হন। উক্ত ধারায় বলা হয়েছে, কর্মকর্তা কর্মচারী যে নিয়ম ও শর্তে বিলুপ্ত প্রকল্পে কর্মরত ছিলেন, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত সেই একই নিয়ম ও শর্তে ব্যাংকে বদলি হইয়া ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে উহার কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হইবেন। তবে শর্ত থাকে যে বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংক উপযুক্ততা পুনঃ যাচাই বাছাই করে উপযুক্ত পদে, শর্তে ও বেতনে নিযুক্ত করিতে পারিবেন। এই বিধান অনুসারে প্রকল্প থেকে স্থানান্তরিত কর্মচারীদের উপযুক্ততা যাচাই বাছাই ও উপযুক্ত পদে নিয়োগের লক্ষ্যে 5/8/2021 তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের 68তম সভায় একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই বাছাই করে সুপারিশ প্রদান করলেও প্রোগ্রামার পদের উপযুক্ত যাচাই করা হয়নি, যা সরাসরি আইনটির 39(1) খ এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তবে কি আতুরঘরের তানহারের কোনো রাজনৈতিক কোনো সুপারিশের জন্য এই পদে যাচাই বাছাই করা হয়নি, নাকি টাকার প্রভাব খাটিয়ে মহাজনকেও নিজের হাতে নিয়েছেন এই তানহার? খোঁজ নিয়ে জানা যায়, পূর্বের রাজনৈতিক দলের অনেক নেতার সাথে অনেক ভাব ছিল এই তানহারের। এছাড়াও ছিল মানি লন্ডারিং খেত খন্দকার মোশাররফের APS HM ফুয়াদের সাথেও গভীর ঘনিষ্ঠতা। তাহলে কি ছিল কোনো সরকারি নেতার সুপারিশ? উল্লেখযোগ্য যে কমিটি তাদের প্রতিবেদনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা কর্মচারী চাকরি প্রবিধানমালা 2016 অনুসরণ করে যাচাই বাছাই সম্পন্ন করেছে। উক্ত প্রবিধানমালা অনুযায়ী প্রোগ্রামার পদে নিয়োগের জন্য কমপক্ষে 2টি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমান সহ ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে। কিন্তু তানহারের শিক্ষাগত যোগ্যতা উক্ত শর্ত পূরণ করে না। তার মাত্র একটি পরীক্ষায় প্রথম বিভাগ রয়েছে। এছাড়াও তার একটি পরীক্ষায় CGPA মাত্র 2.75, যা ন্যূনতম মানদণ্ডের নিচে। অতএব আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার প্রোগ্রামার পদের জন্য আইন ও প্রবিধান অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং উপযুক্ততার শর্ত কোনোটিই পূরণ করেননি এই তানহার। তবু কি আতুরঘরের তানহার বলবে? আমি চাই আপনারা সরকারের আমলে আমি যদি এবং এই জন্য আপনার সার্টিফিকেটের যে দুর্বলতাগুলো ওই সময় ওগুলো কেউ ঘাটাঘাটি করে না বা কি করে না, মানে এটা অভিযোগ, এটা আমাদের সার্টিফিকেট দেখা হয়েছে, আমাদের তো কোনো কথা থাকতে পারে না। যদি দেওয়ার আপনি যদি বলছেন ভাই সাহেব যদি বলি, তাহলে অবশ্যই আপনি একটা ইনভেস্টিগেশন করা দরকার। অবশ্যই, তাহলে সেটাই বলতেছি যে তাহলে তো আপনার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। তদন্ত তো অবশ্যই বলতেছি, আপনি সরাসরি মেনে নেবেন, আমার কোনো এইটা আমাদের 10 সেকেন্ড একটা ভিডিও দেন ভাই। বরিশালে সাংবাদিকের জেরায় বলেন তার কোনো আপত্তি নাই তদন্তে।
এতই যদি আপত্তি না থাকে তাহলে এইখানে বলতে সমস্যা কি? হেড অফিস গেলে তো আপনি থাকেন গর্তে লুকিয়ে, আপনাকে পাওয়াই যায় না। আর ম্যানেজমেন্টের কথা কি বলবেন? ম্যানেজমেন্টকে তো আপনি তো ম্যানেজ করেন, আর প্রমাণ দেওয়ার পরেও যখন বলেন তবু কি আতুর ঘরের তানহার বলবে আপনারা তদন্ত করেন? জি হ্যাঁ, এত প্রমাণ দেওয়ার পরেও আপনি তানহার একজন যোগ্য কর্মকর্তা ও সৎ কর্মী। স্যালিউট আপনাকে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? এছাড়াও তানহার 2011 সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জনের দাবি করে একটি সনদ পল্লী সঞ্চয় ব্যাংকে দাখিল করেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল সার্টিফিকেট বাণিজ্য, নিয়ন্ত্রণহীন ক্যাম্পাস বিস্তার ও নানাবিধ অনিয়মের অভিযোগে 2016 সালের 13 এপ্রিল মহামান্য হাইকোর্ট এক রায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন এবং একই নামে কোনো নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি না দিতে সরকারকে নির্দেশ দেন। ফলে প্রশ্ন উঠেছে তানহার দাখিল করা উক্ত সনদের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়েও। প্রকৃত যোগ্যতা না থাকা সত্ত্বেও তানহার প্রোগ্রামার পদে নিয়োগ পাওয়া, ন্যূনতম শিক্ষাগত শর্ত পূরণ না করা, ভুয়া অভিজ্ঞতা সনদ দাখিল এবং বাতিল ঘোষিত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দাখিল, এসব ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি প্রতিষ্ঠান কিভাবে রাজনৈতিক প্রভাব ও অবৈধ পৃষ্ঠপোষকতায় নষ্ট হয়ে যেতে পারে তার স্পষ্ট চিত্র তুলে ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও নীরব। কিসের ভয়? নাকি ধরে নিতে পারি আপনারাও জিম্মি এই তানহার কাছে? যদি এখনও নীরব থাকেন তবে এটিকে আর শুধু প্রশাসনিক ব্যর্থতা বলে অবহেলা করা যাবে না। এটি হবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটি রাষ্ট্রীয় দৃষ্টান্ত। জনস্বার্থে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। আজ এখানেই শেষ করছি, পরের পর্ব নিয়ে আবার ফিরব, সাথেই থাকুন।